হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি সমরেশ বসুর লেখা গুগলের আরেকটি অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে। গল্প পাঠের আগে শুধু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে এসেছেন এবং আমার গল্প পাঠ শুনতে পছন্দ করছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করি শ্রী সমরেশ বসুর লেখা গুগলের অ্যাডভেঞ্চার কাহিনী ভুল বাড়িতে ঢুকে। আজ পড়ছি প্রথম পর্ব। আবার সেই পুরী। বেশ কয়েক বছর আগে গুগল বাবা মার সঙ্গে পুরী বেড়াতে এসেছিল। সেবারে এসেছিল গ্রীষ্মের ছুটিতে, এবার এলো শীতের ছুটিতে। বেশ কয়েক বছর মানে 4 বছর আগে। এখনকার তুলনায় গুগল তখন বেশ ছেলে মানুষ। সেবার এসেছিল ট্রেনে, এবার কলকাতা পুরীর রাস্তায় গাড়ি চেপে। আগে থেকেই সমস্ত ব্যবস্থা করা ছিল। ঠিক ছিল ভোর 5টায় অন্ধকার থাকতেই বেরিয়ে পড়া হবে। সেই মতো বেরোনো হয়েছিল। এরকম বেরিয়ে পড়ার মজাই আলাদা। মজার আনন্দ আর উত্তেজনায় গুগল তো প্রায় সারা রাত্রি ঘুমোতেই পারেনি। একেবারেই কি আর ঘুমোয়নি? মা ওকে রাত্রে 8টার মধ্যেই খাইয়ে দাইয়ে শুতে পাঠিয়ে দিয়েছিলেন। নিজে তো সারা দিন অন্যান্য কাজের ফাঁকে পুরীতে যা কিছু নিয়ে যাওয়া হবে সেসবের গোছগাছ করেছেন। কিন্তু রাত্রি 8টায় কি ঘুম আসে? 8:30 9টার আগে তো পড়াই শেষ হয় না। তারপরে খেয়ে দিয়ে ঘুমোতে যেতে যেতেই প্রায় 10টা বাজে। এখন নতুন বছরে পড়ার চাপ একটু কম, তাহলেও পড়তে বসতেই হয়। নতুন বছরে নতুন পড়া শুরু হয়ে গেছে। তবে গতকাল রাত্রে গুগলকে পড়তে বসতে হয়নি, বরং মা সন্ধ্যে 7টা থেকেই ওকে খেয়ে নেবার তাগাদা দিচ্ছিলেন। তখন কি খিদে পায়? শেষ পর্যন্ত 8টার আগেই ওকে খেয়ে নিতে হয়েছিল। খাওয়ার পরে শুতে যেতে হয়েছিল। বলা ছিল ভোর 4টায় উঠে দাঁত মেজে বাথরুম সেরে নিতে হবে। কিন্তু বিছানায় শুয়ে অনেকক্ষণ গুগলের ঘুম আসেনি। বাবা মা আর কাজের লোক বঙ্কিমদার কথাবার্তা কানে ভেসে এসেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিল টের পায়নি। টের পেয়েছিল সেই আবার বাবা মায়ের গলা শুনেই। বাবা মা কি যেন বলা বলি করছিলেন। গুগল ঘুম ভেঙে অবাক। বাবা মা কি এখনো জেগে আছেন? রাত্রি তাহলে এখন কত? পর মুহূর্তেই গুগলকে চমকে দিয়ে মায়ের গলা শোনা গেছিল, বঙ্কিম, গুগলকে এবার ডেকে দাও, তাড়াতাড়ি মুখ ধুয়ে নিক। গুগল তড়াক করে উঠে বসেছিল। ভোর 4টে বেজে গেছে, তাহলে ও অনেকক্ষণ ঘুমিয়েছে। অন্ধকার ঘরে বঙ্কিমদা ঢুকতেই গুগল খাট থেকে লাফিয়ে নেমে পড়েছিল। বঙ্কিমদা অবাক হেসে বলেছিল, তুমি কি সারা রাত জেগে আছো নাকি? গুগল মাথা নেড়ে বলেছিল, না, এইমাত্র ঘুম ভাঙল আর মায়ের গলা শুনতে পেলুম। বঙ্কিমদা বলেছিল, যাও তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। গুগল শোবার ঘরের বাইরে গিয়ে দেখেছিল বাবা মা দুজনেই গরম জামা কাপড় পরে তৈরি। দুজনেই বসেছিলেন খাবার ঘরে। মা খাবার ঘরের বেসিন দেখিয়ে বলেছিলেন, ব্রাশে পেস্ট দিয়ে রেখেছি, মগে গরম জল আছে, দাঁত মেজে মুখ ধুয়ে নাও। টেবিলের ওই গ্লাসে মিল্ক চকলেট আছে, মুখ ধুয়ে খেয়ে চটপট বাথরুমে যাও। আর তোমার গরম জামা, জুতো, মোজা সব শোবার ঘরের চেয়ারের ওপর রেখে দিয়েছি, বাথরুম থেকে বেরিয়ে ওগুলো পরে নেবে। 5টা বাজতে 25 মিনিট বাকি। বাবা তার ফুল হাতা সোয়েটারের হাতা সরিয়ে ঘড়ি দেখে বলেছিলেন, গাড়িতে মালপত্র সব তোলা হয়ে গেছে, তোমার হলেই আমরা বেরিয়ে পড়ব। গুগল প্রায় লাফিয়ে বেসিনের কাছে ছুটে গিয়েছিল। টুথব্রাশ তুলে দাঁতে ঘষবার আগে জিজ্ঞেস করেছিল, আমাকে আরও আগে ডাকুনি কেন? আমি তো তোমাদের কথা শুনেই উঠে পড়েছি। বাবা হেসে বলেছিলেন, তোমাকে একটু বেশি ঘুমোতে দেওয়া হলো। গুগল বাবার কথায় মোটেই খুশি হয়নি। মনে হয়েছিল ও যেন কেমন ঠকে গেছে। দাঁত মাজতে মাজতেই দেখে নিয়েছিল বসবার ঘরে সুটকেস, ব্যাগ যা কিছু রাখা ছিল সেসব কিছুই নেই। 25 মিনিটের আগেই ও তৈরি হয়ে নিয়েছিল। বেরোবার আগে মা বঙ্কিমদাকে আর এক প্রস্ত সাবধান করে উপদেশ দিয়েছিলেন, খুব প্রয়োজন না পড়লে যেন ফ্ল্যাট ছেড়ে না বেরোয়।
যারা আসবেন বা টেলিফোন করবেন তাদের নাম যেন লিখে রাখে। তারপরেই গোকুল বাবা মায়ের সঙ্গে নিচে নেমে গেছিল। দেখেছিল বাবার অফিসের ড্রাইভার গাড়ির ভেতরে স্টিয়ারিংয়ের সামনে বসে আছে। আগেই ঠিক করা ছিল ড্রাইভার, অথচ গাড়ির মেকানিকের কাজ জানে। এরকম একজনকে সঙ্গে নিয়ে যাওয়া হবে, কারণ একটানা গাড়ি চালানো থেকে বাবা কিছুটা বিশ্রাম পাবেন, আর গাড়ি বিগড়লে যাতে বিপদে না পড়তে হয়। গোকুলের চেনা ড্রাইভার, নাম বৈজনাথ। এর আগেও কোনো কারণে বাবার শরীর খারাপ হলে বৈজনাথ গাড়ি চালিয়েছে। গোকুল তাকে বৈজুদা বলে ডাকে। বয়স তার খুব বেশি নয়, 30-32 হতে পারে। বেশ ভালো জামা প্যান্ট পরে, চলাফেরা কথাবার্তায় খুব চটপটে আর হাসি খুশি। গোফজোড়া বেশ জাদরেল। বাবাকে দেখেই সে গাড়ির দরজা খুলে নামতে যাচ্ছিল। বাবা হাত তুলে বলেছিলেন, তোমাকে নামতে হবে না, তুমি ধারে সরে বসো, এখন আমি চালাবো। বৈজুদা সরে বসেছিল। গোকুলের মনটা খারাপ হয়ে গেছিল। ওর ইচ্ছে ছিল বাবা গাড়ি চালাবেন, ওর সামনে বসবে। সামনে বসাও যেত, কিন্তু মাকে তাহলে পেছনে একলা বসতে হতো। ও মায়ের সঙ্গে পেছনে বসেছিল। শীতের জন্য গাড়ির কাঁচ বন্ধ ছিল। কলকাতার রাস্তায় তখনও রীতিমতো রাত্রি, কিন্তু একদম ফাঁকা। লোকজন গাড়ি ঘোড়া কিছুই ছিল না, দোকানপাট সব বন্ধ। কেবল রাস্তার আলোগুলো জ্বলছিল। কলকাতা ছাড়িয়ে বোম্বে রোডের অনেকখানি পেরিয়ে যাবার পরেও শীতের ভোর যেন হতে চাইছিল না। বোম্বে রোডে পড়ে বাবা গাড়ি স্পিডও অনেক বাড়িয়ে দিয়েছিলেন। আগে থেকেই ঠিক করা ছিল কোলাঘাটে যত সকালেই পৌঁছানো যাক, সেখানেই সকালের জলখাবার খেয়ে নেওয়া হবে, আর বালেশ্বরে পৌঁছে দুপুরের খাওয়া। তবু পুরীতে পৌঁছতে বেজে গেল বিকেল প্রায় 4টে। গাড়িতে আসা সব থেকে বড় মজা হলো দিনের বেলা অনেক কিছুই দেখতে দেখতে আসা যায়, কিন্তু অসুবিধে হলো গাড়ির মধ্যে নড়াচড়া বিশেষ করা যায় না। ট্রেনে এলে রাত্রে বাইরের কিছুই দেখা যায় না, সারাটা পথ ঘুমিয়েই কেটে যায়। বালেশ্বর পর্যন্ত বাবা গাড়ি চালিয়েছিলেন, বাকি রাস্তা বৈজুনাথ। এবার হোটেলে ওঠা হলো না। 4 বছর আগে পুরীতে বাবার অফিসের কোনো গেস্ট হাউস ছিল না। বছরখানেক হলো গেস্ট হাউস হয়েছে, স্বর্গদ্বার থেকে খানিকটা পশ্চিমে। জায়গাটা বেশ নিরিবিলি। একটা পুরনো দোতলা বড় বাড়িকে একেবারে নতুন করে তোলা হয়েছে। দেখলে বোঝাই যায় না বাড়িটা পুরনো ছিল। নিচু পাঁচিল ঘেরা বাড়িটায় ছোটোখাটো বাগানও আছে। দেখাশোনা আর কাজের জন্য আছে 2 জন লোক। গোকুলদের আসবার কথা আগে থেকেই জানানো ছিল। ওদের থাকবার ব্যবস্থা হয়েছিল দোতলায়। একতলায় সাজানো গোছানো বড় বসবার ঘর, 2টো শোবার ঘর, তাছাড়া রান্নাঘর, কাজের লোকেদের থাকবার ঘরও আছে। সমুদ্রের দিকে আছে খোলা বারান্দা, পাঁচিলের ধার ঘেঁষে কয়েকটা ছোট ঝাউ গাছ। দোতলায় বড় বড় 3টে শোবার ঘর আর সমুদ্রের দিকে বারান্দা। সব ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন, শোবার খাট, পরিষ্কার বিছানা। প্রত্যেক ঘরের সঙ্গেই বাথরুম। দেখলেই বোঝা যায় বাথরুমগুলো একেবারে নতুন তৈরি করা। গোকুলদের শোয়ার ঘরটা বেশ বড় আর সমুদ্রের দিকে। বারান্দায় যাবার দরজা ছাড়াও 2টো বড় জানলা রয়েছে। যে লোকটা বাবাকে সব দেখাচ্ছিল সে একতলায় আগেই নমস্কার করে বলেছিল তার নাম হরিদাস। গেস্ট হাউসের সে কেয়ারটেকার। বাবাও নিজের নাম বলেছিলেন। হরিদাস আবার 2 হাত কপালে ঠেকিয়ে নমস্কার করেছিল, বলেছিল সাহেবের আসার খবর সে আগেই পেয়েছে। গেস্ট হাউস এখন একদম খালি, আর কারো আসার সংবাদ নেই। সাহেব একতলা দোতলা যেখানে খুশি থাকতে পারেন, তবে সে সাহেবের জন্য দোতলায় থাকবারই ব্যবস্থা করেছে। সব দেখে গোকুলের খুব ভালো লাগলো। বাবা মাও বেশ খুশি। বাবা বললেন, হরিদাস, দোতলায় থাকবার ব্যবস্থা করে ভালোই করেছ, তবে দরকার হলে আমি আর একটা ঘরও নিতে পারি, কেননা এই ডবল খাটে 2 জনের বেশি শোয়া যাবে না। হরিদাস হেসে বলল, আপনি স্যার 3টে ঘর নিয়েই থাকুন না, সবই তো খালি পড়ে আছে।
হরিদাসের বাংলা কথা বেশ পরিষ্কার হলেও একটা ওড়িয়া টান আছে। বাবাও হেসে বললেন, না, 3টে ঘরের দরকার নেই। রাত্রে আমি একটা আলাদা ঘরে শোব। এখন আমার চাই একটু গরম চা, তারপরে চানের গরম জল। হরিদাস খুবই অমায়িক আর ভদ্র। বলল, সব পাবেন স্যার, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। চান করে কি খাবেন, আর রাত্রে কি খাবেন এখন বলে দিলেই ভালো হয় স্যার। সব কিনে কেটে এনে ব্যবস্থা করতে হবে। বাবা তৎক্ষণাৎ প্যান্টের হিপ পকেট থেকে পার্স বের করলেন। পার্স থেকে একটা 100 টাকার নোট বের করে হরিদাসের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তুমি এই টাকাটা রাখো। টাকার যখন যেমন দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে। আজ্ঞে স্যার। হরিদাস বাবার হাত থেকে নোটটা নিয়ে বলল, আমি ঠিক দরকার মতো টাকা চেয়ে নেব, হিসেবও দিয়ে দেব। আপনারা খালি বলে দেবেন কখন কি চাই। বাবা মাকে বললেন, সুনীতি, কি খাবার দেওয়া হবে সেটা তুমি বলে দাও। হরিদাস মায়ের দিকে তাকালো। মা বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাত্রে রুটি খাবে তো? হ্যাঁ, রাত্রে রুটি খাবো। তোমরাও তো তাই খাবে। বাবা গোগলের দিকেও একবার তাকালেন। মা বললেন, হ্যাঁ, আমি গোগল রুটিই খাবো। বলে মা হরিদাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এখন মুরগি পাওয়া যাবে? আগে হ্যাঁ মেম সাহেব। হরিদাসকে বাধা দিয়ে মা বললেন, আমাকে মেম সাহেব বলতে হবে না। তাহলে মা বলবো। হরিদাস আকর্ণ হাসল। তার দাঁতে পানের ছোপ। বলল, মুরগি পাওয়া যাবে মা, এবেলা মাছ ছাড়া সবই পাওয়া যাবে। মা বললেন, তাহলে একটু ডাল, ফুলকপি, আলুর ছেচকি আর কম ঝোলের মুরগি। আর হ্যাঁ, মিষ্টিও চাই। সব হবে। এখন চান করে কি খাবেন? হরিদাস জিজ্ঞেস করল। মা একবার বাবার দিকে দেখে বললেন, টোস্ট, মাখন আর ডিম ভাজা। দুধ পাওয়া যাবে? না মা, আজ দুধ পাওয়া যাবে না। হরিদাস মাথা নেড়ে বলল, দুধের লোককে আজ বলে রাখলে কাল সকালে দুধ দিয়ে যাবে। এখন আপনাদের চায়ের জন্য আটকাবে না, অল্প একটু দুধ রাখা আছে। গোগল বলল, আমার জন্য দুধের কথা বলছো তো? আমার আজ দুধ না খেলেও চলবে। মা একটু হেসে বললেন, তোমার তো এখন কিছু না হলেও চলবে। এখন তোমার খিদে তেষ্টার সব ঘুচে গেছে। সমুদ্রের পশ্চিম দিগন্তে সূর্য অনেকখানি ঢলে পড়েছে, ক্রমেই লাল হয়ে উঠছে। আর সমুদ্রের ঢেউ এসে ফিরে যাবার পরই ভিজে বালির চড়া লাল দেখাচ্ছে। আর কতকগুলো পাখি সেই ভেজা বালিতে ঝাঁপিয়ে পড়ছে। এদিকটায় লোকজন কম। কিছু কিছু লোক পশ্চিমের দিকে হেঁটে চলেছে। গোগল আর থাকতে পারল না। মা, আমি একটু সমুদ্রের ধারে ঘুরে আসব? এখান থেকেই তো বেশ দেখা যাচ্ছে, মা বললেন। আবার সমুদ্রের ধারে যেতে হবে কেন? কাল সকালে যেও। গোগলের মনটা খারাপ হয়ে গেল। হরিদাস বলল, আমি তাহলে নিচে যাচ্ছি, মালপত্র সব ওপরে তোলার ব্যবস্থা করি। চাও এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হরিদাস চলে গেল। বাবা গোগলকে বললেন, এখন আর সমুদ্রের ধারে যেতে হবে না। তুমি নিচে গিয়ে পাঁচিলের ধারে ঝাউ গাছের কাছে দাঁড়িয়ে সমুদ্র দেখো। গোগল তাতেই খুশি। বাবার অনুমতি পেয়েই সে নিচে যাওয়ার সিঁড়ির দিকে ছুটল। মা যেন কি বললেন ও ঠিকমতো শুনতে পেল না। নিচে এসে বসবার বড় ঘরটা দিয়ে আগে পিছনের দিকে গেল। ওদিক দিয়েই ঢোকবার গেট। বাগানের একপাশে গোগলদের গাড়ি দাঁড়িয়ে আছে। হরিদাস আর বৈজনাথ গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। সমুদ্রের ধারের দিকে যাওয়ার আগে ও একবার পেছনের উঠোনে গেল। যাওয়ার সময়ই দেখল বসবার ঘরের পাশের ঘরটায় খাবার ঘর। লম্বা টেবিল ঘিরে 6টা চেয়ার। উঠোনের বাঁ পাশে আরও 3টে ছোট ঘর। তারই একটা ঘরের খোলা দরজায় উকি দিল গোগল। দেখল সিমেন্ট দিয়ে বাঁধানো উঁচু উনুনের ধারে দাঁড়িয়ে একজন স্টোভ ধরাচ্ছে। বয়স তার হরিদাসের চেয়ে কম। খাকি রঙের ফুল প্যান্টের ওপর কালো ডোরাকাটা শার্ট গায়ে। গোগলের পায়ের শব্দে সে দরজার দিকে ফিরে তাকালো। জিজ্ঞেস করল, কিছু বলছো
লোকটি আর কিছু না বলে স্টোভ ধরাতে মন দিল। গোগল সেখান থেকে ফিরে আবার বসার ঘরেই ফিরে চলে এলো। বসবার ঘর থেকেও সমুদ্র দেখা যায়। ও বারান্দায় গিয়ে এক লাফে বাগানে নামল। ইট বাঁধানো রাস্তা সমুদ্রের ধারে ছোট গেটের সামনে পর্যন্ত চলে গেছে। নিচু পাঁচিলে ধার ঘেঁষে বেশ কিছু ছোট ছোট ঝাউ গাছ। গোগল পাঁচিলের ধারে গেল, গিয়ে আগেই দোতলার বারান্দার দিকে তাকালো। মা বাবা পাশাপাশি দুটো বেতের চেয়ারে বসেছিলেন। গোগল হাত তুলে নাড়ল, বাবা হাত তুলে নাড়লেন, মা শুধু তাকিয়ে দেখলেন। গোগল সমুদ্রের দিকে মুখ ফেরালো। বালি উঁচু থেকে সমুদ্রের দিকে নেমে গেছে। এখনো কিছু লোকজন সমুদ্রের দিকে যাচ্ছে, কিছু কিছু আবার ফিরেও আসছে। সূর্যটাকে এখন যেন আরও বড়, আরও লাল দেখাচ্ছে। এইটুকু সময়ের মধ্যেই সূর্য অনেকটা জলের বুকে নেমে গেছে। গোগলের সবচেয়ে মজা লাগছে ভয় ডরহীন পাখিগুলোকে দেখে। ঢেউ এগিয়ে এলেই ওরা দৌড়ে পেছনে চলে যাচ্ছে। ঢেউ নেমে যেতেই সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে ছুটছে, আর ঠোঁট ঠুকে ঠুকে কি যেন খাচ্ছে। নিশ্চয়ই মাছ খাচ্ছে। পাখিগুলোর কি নাম? দূর থেকে দেখে মনে হচ্ছে রং কালো, শালিকের থেকে একটু ছোট। ওদের সঙ্গে কয়েকটা কাকও ভিড়ে গেছে। গোগলের খুব ইচ্ছে করছে কাছে গিয়ে দেখে আসে। যেসব লোক যাতায়াত করছে পাখিগুলো তাদেরও ভয় পাচ্ছে না। সূর্য এখন প্রায় সমুদ্রে ডুবতে চলেছে। এই সময়ে গোগলের নজরে পড়ল পশ্চিম দিকের বালির উঁচুতে একটা দোতলা বাড়ি। দেখেই বোঝা যায় পোড়ো বাড়ি, লোকজন নেই। ওদের গেস্ট হাউস থেকে বেশ কাছেই। বাড়িটার চারপাশে বোধহয় পাঁচিল ছিল। বালির বুকে কোথাও কোথাও এখনো ভাঙা অংশ জেগে আছে। একতলা দোতলায় দু একটা দরজা খোলা, ভেতরে অন্ধকার। সত্যি কি পোড়ো বাড়ি, না লোকজন আছে? 4 বছর আগে পুরীর সেই ভয়ঙ্কর ঘটনাটা গুগলের মনে পড়ে গেল। সেবার ওরা উঠেছিল একটা ছোট হোটেলে। সেই হোটেলটার কাছাকাছিও এরকম একটা পোড়ো বাড়ি ছিল। ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সেই পোড়ো বাড়িতেই। সেই বাড়িটাও এরকম ফাঁকা জায়গায় ছিল, কিন্তু বাড়িটার চারপাশে ছিল বেশ কিছু গাছপালা। পাঁচিল ছিল অনেকটাই আস্ত, কেবল এক জায়গায় ভেঙে পড়ে সুড়ঙ্গের মতো হয়ে গেছিল। ঢোকবার দরজা ছিল। গোগল সাদা শার্ট প্যান্ট পরা লম্বা চওড়া চেহারার এক ভদ্রলোককে সন্দেহজনকভাবে ওই বাড়িতে ঢুকতে দেখেছিল। ও কৌতূহল চাপতে পারেনি। লুকিয়ে চুপি চুপি সেই বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। বাড়িটার উঠোন কয়েক হাত বালিতে ঢাকা পড়ে গেছিল। লোকজনের সারা শব্দ না পেয়ে গোগলের মনে খটকা লেগেছিল। সত্যিই কি ও সেই ভদ্রলোককে বাড়িটার মধ্যে ঢুকতে দেখেছে? মনে খটকা লেগেছিল বলেই গোগল বাড়িটার পেছনের বারান্দায় গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। ঘরের মধ্যে ছিল আবছা অন্ধকার। দুটো ঘর পেরিয়ে একটা ঘরের মধ্যে ও সেই ভদ্রলোককে দেখতে পেয়েছিল। উনি একটা খাটের সামনে দাঁড়িয়েছিলেন, আর খাটে শুয়ে ঘুমোচ্ছিল এক মহিলা। ভদ্রলোক মুখ তুলে দেখতেই ও পালিয়ে এসেছিল। কেমন যেন ব্যাপারটা ওর মোটেই ভালো লাগেনি। বাবা মাকেও কিছুই বলেনি। পরের দিন দুপুরে বাবা মা ঘুমিয়ে পড়ার পরে ও আবার সেই বাড়িতে গেছিল। ঘরের ভেতরে ঢুকে কাউকেই দেখতে পায়নি। সেই ভদ্রলোক আর মহিলা কেউ ছিলেন না। গোগল খুব অবাক হয়ে ঘরের বাইরে চলে এসেছিল। বালি ঢাকা উঠোনে ঘুরতে ঘুরতে ওর চোখে পড়েছিল এক টুকরো সোনালি পাড়। সেটা ধরে টান দিতেই বুঝতে পেরেছিল পাড়টা অনেক নিচে তলিয়ে গেছে। ও দু হাতে বালি সরিয়ে সোনালি পাড়ের শেষ দেখতে চেয়েছিল, আর তা দেখতে গিয়েই বেরিয়ে পড়েছিল এক মহিলার জয় গুরু, জয় গুরু। গোগলকে চমকে দিয়ে সমুদ্রের গর্জন ছাপিয়ে ওর কানের কাছেই মোটা গম্ভীর স্বর শুনতে পেল। সোনালি পাড়ের রহস্য ভুলে গিয়ে ওর সামনে ফিরে তাকালো। দেখল পাঁচিলের বাইরে ওর খুব সামনেই দাঁড়িয়ে আছেন এক সন্ন্যাসী।
গায়ের রং ফর্সা, গেরুয়া লুঙ্গি আর চাদর গায়ে, মুখে কালো লম্বা গোফদারি, মাথার লম্বা খোলা চুলও কালো, কপালে সাদা ফোঁটা আঁকা, গলায় রুদ্রাক্ষের মালা। গোগলের দিকে তাকিয়ে ঝকঝকে সাদা দাঁতে হাসছেন। গোগল কি বলবে ভেবে পেল না। ও পিছন ফিরে দোতলার বারান্দার দিকে তাকালো। বাবা মা সেখানে নেই। সূর্য সমুদ্রে ডুবে গেছে, দিনের আলো এখনো একটু আছে। গোগল আবার সন্ন্যাসীর দিকে তাকালো। সন্ন্যাসী নিজেই হেসে পরিষ্কার বাংলায় বললেন, তুমি যে বাবা সমুদ্র দেখতে দেখতে একেবারে তন্ময় হয়ে গেছো, আজই এসেছো বুঝি? গোগল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। নিশ্চয়ই কলকাতা থেকে এসেছো? সন্ন্যাসী জিজ্ঞেস করলেন। গোগল মনে মনে অবাক হলেও ভয় পায়নি। ও আবার মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। বেশ বেশ, সন্ন্যাসী বললেন। তোমাকে দেখে ভালো লাগলো বলেই কথা বললাম, চলি, জয় গুরু। গোগল দেখল সন্ন্যাসী পাঁচিলের ধার দিয়ে পশ্চিম দিকে পা বাড়ালেন। ও কৌতূহল চাপতে পারল না, জিজ্ঞেস করল, আপনি কোথায় থাকেন? আমি? সন্ন্যাসী দাঁড়িয়ে পড়লেন, হাত তুলে দোতলা পুরনো বাড়িটার দিকে দেখিয়ে বললেন, ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটার পেছনে খানিকটা গেলেই একটা আশ্রম আছে। আমি সেই আশ্রমে থাকি। তোমার ইচ্ছে হলে আমাদের আশ্রমে বেড়াতে যেও। গোগল আবার জিজ্ঞেস করল, ওই বাড়িটায় কি লোকজন থাকে? না বাবা, ওটা একটা পোড়ো বাড়ি। সন্ন্যাসী হেসে বললেন। পোড়ো বাড়ি না বলে ভুতুড়ে বাড়ি বলাই উচিত। গোগলের কৌতূহল বেড়ে উঠল। অবাক হয়ে জিজ্ঞেস করল, ভুতুড়ে বাড়ি? সত্যি ভূত আছে নাকি ও বাড়িতে? থাকে না, যখন তাদের সময় হয় তখন আসে। সন্ন্যাসী যেন রহস্য করে চোখ ঘুরিয়ে হেসে বললেন, জানো তো, খালি পোড়ো বাড়ি পেলেই সেখানে ভূতেরা না এসে পারে না। গোগল চোখ বড় করে জিজ্ঞেস করল, আপনি দেখেছেন কখনো? তা দেখেছি বই কি। সন্ন্যাসী তেমনই হেসে বললেন, কত জায়গায় কত ভূত প্রেত দেখেছি, আর ওই বাড়িটার এত কাছে থাকি, ভূত দেখব না? গোগলের এখন রুদ্ধশ্বাস অবস্থা, স্থান কাল সব ভুলে গেছে। জিজ্ঞেস করল, কি রকম দেখতে? আমি অবশ্য মানুষের চেহারাতেই দেখেছি। সন্ন্যাসীর হাসি মুখে আর চোখে রহস্য যেন আরো ঘনীভূত হয়ে উঠল। বললেন, তবে তাদের ভেতরে মানুষ আছে বলে আমার মনে হয় না। গোগল আবার জিজ্ঞেস করল, আপনার ভয় করে না? না। সন্ন্যাসী মাথা নেড়ে বললেন, ভূতেদের একটা ব্যাপার আছে, তুমি যদি তাদের পেছনে না লাগো তারাও তোমার পেছনে লাগবে না। আর ভূতেদের পেছনে যদি লাগতেই হয় তাহলে শরীরে আর মনে খুব শক্তি থাকা দরকার। আমার সে শক্তি আছে, তবে আমার যখন কোনো ক্ষতি করছে না, আমি বা কেন শুধু শুধু ঝামেলা করতে যাব। এবার চলি। হ্যাঁ, তোমার নামটা তো জানা হলো না। গোগল বলল, গোগল, আর ভালো নাম হলো? ডাক নামেই চলে যাবে, আর ভালো নাম বলতে হবে না। সন্ন্যাসী পা বাড়িয়ে আবার থেমে বললেন, রাত্রির দিকে নজর রাখলে ওই বাড়িটাতে তুমিও ভূতের দেখা পেতে পারো। সন্ন্যাসী আর কিছু না বলে চলে গেলেন। গোগল সন্ন্যাসীকে অবাক চোখে দেখল। এদিকে দিনের আলো নিভে আসছে। সমুদ্রের ধারে এখনো 2-4 জন লোককে যাতায়াত করতে দেখা যাচ্ছে। ও আবার সেই পোড়ো বাড়িটার দিকে একবার দেখল, আর সন্ন্যাসীর কথা মনে পড়ল। রাত্রের দিকে নজর রাখলে ওই বাড়িটাতে তুমিও ভূতের দেখা পেতে পারো। কেমন যেন অদ্ভুত। রাত্রের অন্ধকারে ভূতের দেখা কেমন করে পাওয়া যাবে? এই সময়ে পেছনের দোতলা থেকে মায়ের গলা ভেসে এলো, গোগল, অন্ধকার হয়ে আসছে, এবার ওপরে উঠে এসো। গোগল তৎক্ষণাৎ পেছন ফিরে দৌড় দিল, কিন্তু সন্ন্যাসীর কথাগুলো ভুলতে পারছে না। উনি মানুষের চেহারাতেই ভূত দেখেছেন, তবে তাদের মধ্যে মানুষ আছে বলে তিনি মনে করেন না। তার মানে কি, ভূতগুলো মানুষের রূপ ধরে দেখা দেয়? সত্যি কি ভূত আছে? না, উনি গোগলকে ভয় দেখালেন। কিন্তু ওর কথা শুনে সেরকম মনে হলো না।
আবার কেমন রহস্য করে হেসে বললেন, ভূতেদের পেছনে না লাগলে তারাও কারো পেছনে লাগে না। তবে ভূতেদের পেছনে যদি লাগতেই হয় তাহলে শরীরে আর মনে খুব শক্তি থাকা দরকার। ওর নাকি সে শক্তি আছে, কিন্তু ভূতেরা ওরও কোনো ক্ষতি করছে না বলেই উনিও তাই ঝামেলা করতে চান না। নিচে ওপরে সব ঘরে সিঁড়িতে আলো জ্বলছে। গুগল ওপরে উঠে ঘরে গিয়ে দেখল কেউ নেই। বাথরুমে জলের আওয়াজ হচ্ছে। ও বারান্দায় গিয়ে দেখল মা গায়ে ছোট শাল জড়িয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছেন। গুগলকে দেখে বললেন, বাবা বাথরুমে গেছেন, বেরোলে তুমি ঢুকবে। তোমার জন্য আলাদা গরম জল রাখা আছে। আজ আর চান করতে হবে না, গরম জল দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবে। ঘরে পরবার জন্য আলাদা জামা টামা রেখে দিয়েছি, সেগুলো পরে নিও। গুগল ঘাড় ঝাঁকিয়ে আবার ভেতরে গেল, কিন্তু নিজেদের ঘরে না গিয়ে উল্টো দিকের ঘরে গেল। ওই ঘরের পশ্চিমে জানলা আছে। ও একটা বন্ধ জানলা খুলে সেই পোড়ো বাড়িটার দিকে তাকালো। এখন অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকারে বাড়িটা যেন একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ভূতেরা ও বাড়িতে কত রাত্রে আসে, এলেই বা গুগল দেখবে কেমন করে? মা কি এ ঘরে থাকবেন? মনে হচ্ছে না। বাবা হয়তো একলা এ ঘরে শোবেন। গুগল কি রাত্রে উঠে লুকিয়ে এ ঘরে আসতে পারবে? পাশের ঘরে বাথরুমের দরজা খোলার শব্দ হলো। গুগল তাড়াতাড়ি সেই ঘরে গেল। যাবার সময়ই দেখল রান্নাঘরে সেই লোকটি ট্রেতে করে খাবার নিয়ে উঠে এলো। ডিম ভাজার গন্ধ নাকে আসতেই এবার ওর মনে হলো খিদে পেয়েছে। ও ঘরে ঢুকলো। বাবার পরনে এখন পাজামা পাঞ্জাবি। গুগলকে বললেন, যাও বাথরুম সেরে এসো। গুগল বাথরুমে ঢুকে গেল। পরের দিন ভোরে গুগলের ঘুম ভাঙল। দক্ষিণ দিকে জানলা বন্ধ থাকলেও সমুদ্রের গর্জন ভেসে আসছে। কলকাতার মতো না হলেও এখানে শীত আছে। পূব দিকের পেছনে একটি জানলা খোলা রাখা হয়েছে, দরজাটা ভেজানো। পাশে মা নেই। গুগল গতকাল রাত্রে খেয়ে সেই যে ঘুমিয়েছিল আর ঘুম ভাঙেনি। ও মায়ের সঙ্গে এ ঘরে শুয়েছিল, বাবা শুয়েছিলেন উল্টো দিকের ঘরে। ও যা ভেবেছিল ঠিক তাই। অবশ্য পশ্চিম দিকের ঘরে শুলেও পুরো বাড়িটা ওর দেখা হতো না। রাত্রে ওর ঘুমই ভাঙত না। গতকাল কলকাতায় ঘুম থেকে উঠেছিল সেই কোন অন্ধকার রাত্রি শেষে। তারপর সারা দিন গাড়িতে এসেছে। পথের দৃশ্য দেখতে ভালোই লেগেছে, তবে গোটা পথ আসতে ও যে কতটা ক্লান্ত হয়ে পড়েছিল তার প্রমাণ সারা রাত্রের গভীর ঘুম। কিন্তু মা কোথায় গেলেন? গুগল উঠে বসল। পূব দিকের পেছনের খোলা জানলা দিয়ে ভোরের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাবা মা কি ওকে রেখেই সমুদ্রের ধারে বেড়াতে চলে গেলেন? নীল রঙের ঢলঢলে পাজামা আর জামা ওর গায়ে। পাশ ফিরে দেখল বালিশের মাথার কাছেই রাখা আছে ওর ফুল হাতা উলের সোয়েটার। গা থেকে পাতলা কম্বল নামিয়ে দিয়ে ও সোয়েটার পরে নিল। খাট থেকে নেমে স্যান্ডেল পায়ে গলিয়ে ভেজানো দরজা খুলে বাইরে এলো। দুটো ঘরের মাঝখানে চওড়া প্যাসেজ। প্যাসেজে এসে দেখল বারান্দার দিকের দরজা খোলা, সমুদ্র দেখা যাচ্ছে। ও বারান্দায় গেল। দেখল বাবা মা বারান্দার পূব দিক ঘেঁষে বেতের চেয়ার টেনে নিয়ে বসে সমুদ্রের দিকে তাকিয়ে কিছু বলাবলি করছেন। মা বাবা দুজনের গায়েই পাতলা শাল জড়ানো। এখনো রোদ ওঠেনি। সমুদ্রের ধারে লোকজন চলাফেরা করছে, দৌড়োদৌড়ি করছে। ছোট ছেলেমেয়েরা ঝিনুক কুড়োচ্ছে কেউ কেউ। বালির উঁচু পাড় থেকে নুলিয়ারা নৌকো নাবাচ্ছে। কয়েকটা নৌকোকে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ভাসাবার চেষ্টা করছে। গুগল বাবা মায়ের দিকে এগিয়ে গেল। ওর পায়ের শব্দে বাবা মা ফিরে তাকালেন। বাবা হেসে বললেন, ঘুম ভাঙল? তোমরা কি অনেকক্ষণ উঠেছ? গুগল জিজ্ঞেস করল। বাবা বললেন, অনেকক্ষণ নয়, কিছুক্ষণ আগে। সূর্যোদয় দেখার জন্য? গুগল পূবের আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। বাবা হেসে বললেন, এ সময় সূর্যোদয় দেখা যায় না। সূর্য এখন উত্তরায়ণের পথে ঘোরে। উত্তর পূবে উদয় হয়।
আর দক্ষিণ পশ্চিমে অস্ত যায়। এ সময় অস্ত দেখা যায়। এর আগে আমরা যখন মে মাসে এসেছিলাম তখন সূর্যোদয়ের কথা তোমার মনে নেই? সেই সময় সূর্যোদয় দেখা যায়, অস্ত দেখা যায় না। গোগলের চোখে ভেসে উঠল 4 বছর আগের সূর্যোদয়ের ছবি। সে সময়ে সূর্য উঠতে দেখেছিল পূর্ব দক্ষিণ কোণ বরাবর, কিন্তু অস্ত দেখেছিল কিনা মনে করতে পারছে না। মা ওর আপাদমস্তক দেখে বললেন, দাঁত মেজে মুখ ধুয়ে এসো, ঠান্ডা তেমন নেই, গরম জল লাগবে না। এখন দুধ বা মিল্ক চকলেট কোনোটাই পাওয়া যাবে না, তবে হরিদাসের কাছে নাকি হরলিক্স আছে, তোমাকে হরলিক্স দেবে। আমাদের চাও এক্ষুনি দিয়ে যাবে। চা খেয়ে বাথরুম সেরেই আমরা সমুদ্রের ধারে যাব, বাবা বললেন। ফিরে এসে ব্রেকফাস্ট খেয়ে 11টার সময় সমুদ্রের নাইতে যাব। যাও, চটপট তৈরি হয়ে নাও। গোগল চলে গেল দাঁত মাজতে। বাথরুমে ঢুকে ও টুথব্রাশে পেস্ট লাগিয়ে নিল। দাঁত মাজতে মাজতে চলে গেল পশ্চিম দিকের ঘরে। সব জানলাই খোলা। বাবা কি সারা রাত্রির জানলা খুলে শুয়েছিলেন নাকি? অথচ সমুদ্রের দিকের জানলাগুলো বন্ধ। ও পশ্চিমের খোলা জানলা দিয়ে পুরো বাড়িটার দিকে তাকালো। নতুন কিছুই নেই, গতকাল যেমন দেখেছিল সেই রকমই দেখাচ্ছে। 2-4টে দরজা জানলা যেমন খোলা ছিল তেমনই আছে। সন্ন্যাসী যদি ঠিক বলে থাকেন, তবে মানুষের চেহারার ভূতেরা হয়তো এসেছিল। গোগল কোনো দিনই দেখতে পাবে কিনা কে জানে। 4-5 দিন পুরীতে থেকে চিল্কা যাওয়ার কথা আছে। চিল্কা থেকে ফিরে আবার পুরী, পুরী থেকে কোণারক, কোণারকে 2 দিন থেকে ভুবনেশ্বরে আবার 2 দিন, তারপরে কলকাতায় ফেরা। গোগল ফিরে গেল পুবের ঘরে। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে ফিরে এলো বারান্দায়। চা বিস্কুট আর হরলিক্স এসে গেছে। বাবা মা চা খেতে আরম্ভ করেছেন। গোগল বিস্কুট চিবিয়ে হরলিক্সের গেলাস তুলে নিল। তারপর বাথরুমের পাট মিটিয়ে বেরিয়ে পড়ল বাবা মায়ের সঙ্গে। সমুদ্রের ধারে পৌঁছবার একটু পরেই উত্তর পূব থেকে রোদ দেখা দিল। সামান্য একটু শিরশিরে ভাব ছাড়া শীত নেই। গোগল ঢেউয়ের সঙ্গে আগু পিছু করে খানিকটা ছুটোছুটি করল। মাও ওর সঙ্গে এই খেলায় মেতে উঠলেন। বাবা বললেন, গোগল, একটু রেস হবে নাকি? গোগল তৎক্ষণাৎ রাজি। বাবা পায়ের স্যান্ডেল খুলে ফেললেন, গোগলও খুলল। তারপর দুজনেরই দৌড় শুরু হলো পশ্চিমে। বাবাই শেষ পর্যন্ত হেরে গেলেন। দাঁড়িয়ে পড়ে হাঁফাতে লাগলেন। গোগল অনেকটা এগিয়ে গিয়ে হাসতে হাসতে ফিরে এলো। ওরও একটু হাঁফ ধরে গেছে। বাবা গায়ের পাতলা শালটা হাতে নিয়েছেন। বললেন, হেরে গেলাম, চলো মায়ের কাছে ফিরে যাই। মা তখন ছেলে মানুষের মতো ঝিনুক কুড়োচ্ছিলেন। বৈজুদাও এসে জুটেছে। সে হেসে গোগলকে বলল, পিতাজিকে হারিয়ে দিলে, ও বেলা আমার সঙ্গে রেস হবে। গোগল রাজি হয়ে গেল। ঠিক আছে। বাবা মাকে ডেকে বললেন, চলো স্বর্গদ্বারের ওদিক থেকে একটু ঘুরে আসি। তোমার ঝিনুকগুলো কি করলে? মা শাড়ির আঁচল দেখিয়ে বললেন, এই তো বেঁধে নিয়েছি। বাবা হো হো করে হেসে উঠলেন। বললেন, সেই গোগলের জন্মের আগেও দেখেছি, সমুদ্রের ধারে এলেই তুমি ঝিনুক কুড়োতে লেগে যাও। ঝিনুক কুড়োতে আমার ভালো লাগে। মা যেন একটু লজ্জা পেয়ে হেসে বললেন, কত রকমের যে ঝিনুক আছে, দেখে আমার অবাক লাগে। বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কথা হচ্ছিল। বাবা বললেন, কপালে থাকলে মুক্তও জুটে যেতে পারে। ঠাট্টা করছো কেন? মা ঠোঁট ফুলিয়ে হেসে বললেন, এইসব ঝিনুকে মুক্ত থাকে না, আমি জানি। বাবা আবার হেসে উঠলেন। তাকে এখন সত্যি ছেলে মানুষের মতো মনে হচ্ছে। গোগল হাসতে হাসতে বাবা মাকে ছাড়িয়ে এগিয়ে চলল। ঝিনুকে ওর তেমন কৌতূহল নেই। যতই এগিয়ে চলল, মানুষের ভিড়ও বাড়তে আরম্ভ করল। ইতিমধ্যেই কেউ কেউ সমুদ্রে স্নান করতে নেমে পড়েছে। এদিকটায় হোটেল বেশি, ভিড়ও যেন বাজারের মতো। হঠাৎ গোগলের চোখ পড়ল একটি মুখের দিকে। লোকটি ভিড়ের মধ্যে মিশেছিল। চোখে কালো চশমা থাকায় ঠিক বুঝতে পারল না লোকটি ওর দিকে তাকিয়ে আছে কিনা, অথচ যেন মনে হচ্ছে গোগলের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। অবশ্য
গোগলই ভুল দেখছে। লোকটার মুখে কালো চাপ দাড়ি, মাথায় কালো নেপালি টুপি, গাঢ় নীল রঙের ফুল প্যান্টের ওপর নীল রঙেরই একটা পাতলা চাদর জড়ানো। চাদরের নিচে ঝুলছে গেরুয়া রঙের পাঞ্জাবি, কিন্তু পায়ে রয়েছে নীল মোজার সঙ্গে লালচে কেটস। ছিপছিপে চেহারা, কিন্তু তেমন লম্বা নয়। সে সিগারেট খাচ্ছিল। গোগল পিছন ফিরে দেখল বাবা মা কয়েক হাত পেছনে আসছেন। লোকটা সমুদ্রের দিকে দেখছে না গোগলের দিকে? কার দিকে তাকিয়ে ওরকম মিটিমিটি হাসছে? পেছন থেকে বাবা বললেন, গোগল, বাঁ দিকে চলো, ওপরের রাস্তায় যাব। গোগল বাঁ দিকে ফিরে উঁচুতে পা বাড়ালো। খানিকটা গিয়ে আবার লোকটার দিকে তাকালো। আশ্চর্য, লোকটা তো যেন ওর দিকেই মুখ ফিরিয়ে দেখছে। ও কি কখনো লোকটাকে আগে দেখেছে? চাপ দাড়ি আর কালো চশমা থাকলেও লোকটার ফর্সা রং বলেই মনে হচ্ছে। গোগল প্রায় থেমেই পড়েছিল। বাবা কাছে এসে বললেন, দাঁড়ালে যে? গোগল কিছু না বলে আবার ওপরের দিকে উঠতে আরম্ভ করলো। কাছেই সিঁড়ি দেখা যাচ্ছে। বাঁদিকে একটা খাবারের দোকান বা হোটেল। দোকানের সামনে রোদে পাতা বেঞ্চিতে বসে কয়েকজন মহিলা পুরুষ ছোট ছেলে মেয়ে খাবার আর চা খাচ্ছে। গোগলের মনটা পড়ে আছে পিছনে। ও আবার একবার পিছন ফিরে দেখল। কোনো সন্দেহ নেই, লোকটা এখনও এদিকেই মুখ ঘুরিয়ে দেখছে। কিন্তু গোগল অনেকটা দূরে চলে এসেছে। লোকটার মুখে সেই মিটিমিটি হাসিটা আছে কি না বুঝতে পারল না। উঁচুতে কয়েক ধাপ সিঁড়ি উঠে গোগল শেষবারের জন্য আবার একবার দেখল। আশ্চর্য, লোকটা এখন আর এদিকে দেখছে না। মুখ ফিরিয়ে পূব দিকে চলতে আরম্ভ করেছে। এক একটা লোককে দেখলেই কেমন সন্দেহজনক মনে হয়। আসলে হয়তো লোকটা গোগলকে মোটেই দেখছিল না। লোকটা নিশ্চয়ই গতকালে সেই সন্ন্যাসী নয়। সন্ন্যাসীর চেহারা ছিল আরও যেন মোটা সোটা ফর্সা। তাছাড়া সন্ন্যাসী ওরকম অদ্ভুত সাজবেই বা কেন? সিঁড়ির ওপরে উঠেই মেলা দোকানপাটের ভিড়। বাবা পূব দিকে চলতে আরম্ভ করে বললেন, ওদিকটা একটু ঘুরে আসি। এদিকের ভিড়ে না এলে মনেই হয় না পুরীতে এসেছি। খানিকটা এগিয়ে গোগল সমুদ্রের ধারের দিকে তাকালো। ভিড়ের মধ্যে লোকটিকে দেখা যাচ্ছে না, অথচ মাথায় টুপি, চোখে কালো চশমা আর চাপদাড়িতে তাকে আলাদা করে সহজেই চেনা যায়। এত তাড়াতাড়ি কোথায় হারিয়ে গেল? আইটিডিসির হোটেলের সামনে হঠাৎ বাবার নাম ধরে এক ভদ্রলোক ডেকে উঠলেন। ভদ্রলোক দাঁড়িয়েছিলেন হোটেলের সামনেই। সাদা ট্রাউজারের ওপরে সাদা শার্ট, গরম কিছুই গায়ে নেই। মাথায় সাদা ক্রিকেটার টুপি, প্রায় কপাল ঢাকা। এর চোখেও কালো চশমা, একজোড়া কালো গোফও আছে। দেখলে মনে হয় বাবারই বয়সী হবেন। পাশে এক মহিলা, তার গায়ে একটা সাদা শাল জড়ানো। মহিলার গা ঘেঁষে দাঁড়িয়েছিল প্রায় গোগলেরই বয়সী একটি মেয়ে। ফ্রকের ওপর হাত কাটা কলারওয়ালা লাল উলের সোয়েটার, মাথায় কোঁকড়ানো চুল ঘাড় অবধি ছাটা। বাবা দাঁড়িয়ে পড়ে হেসে একটু যেন অবাক হয়ে বললেন, দত্তদা, আপনি এখানে কবে এসেছেন? গোগল আগে কখনো ভদ্রলোককে দেখেননি। মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো মাও তাকে চেনেন না, অথচ বাবা দত্তদা বলে সম্বোধন করলেন, যেন অনেক দিনের পরিচয়। দত্তদা এদিকে ওদিকে একবার দেখে বললেন, এসেছি পরশু। উপলক্ষটা নেহাত বেড়ানো নয়, সে কথা পরে বলবো। আপনি কবে এসেছেন? কোথায় উঠেছেন? বাবা তার জবাব দিয়ে আইটিডিসির হোটেল দেখিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এই হোটেলে উঠেছেন? দত্তদা মাথা নেড়ে বললেন, আমি উঠেছি এক পাণ্ডব বর্জিত এলাকায়। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এক হলিডে হোমে। বাড়িটা খুবই ভালো, বেশ বড় বাগান। বাড়ি যত্ন করে রাখা হয়েছে। ইচ্ছে করেই ভিড়ের থেকে একটু দূরে সরে আছি, কিন্তু এদের একদম এখানে ভালো লাগছে না। আমারও উপায় নেই যে কোনো ভালো হোটেলে উঠব। ও, আপনার সঙ্গে আমার স্ত্রীর আলাপ নেই। ইনি মিসেস দত্ত, আর এটি আমার মেয়ে বস্কি। ভালো নাম নীলাঞ্জনা। বাবাও
মা আর গোগলের সঙ্গে তার দত্তধার পরিচয় করিয়ে দিলেন। সকলের নমস্কার বিনিময় হলো। গোগল আর বসকি দুজনের দিকে তাকিয়ে হাসল। দত্তদা চোখ বড় করে হেসে বললেন, দ্যাট গ্রেট গোগল, ওর পরিচয় তো আগেই পেয়েছি। ও তো আমাদের ওপর দিয়ে যায়। তিনি গোগলকে হাত ধরে কাছে টেনে নিলেন, কাঁধে ঝাঁকুনি দিয়ে আবার বললেন, ছোট্ট গোয়েন্দা। গোগল ভারী লজ্জায় পড়ে গেল। বাবা মায়ের দিকে একবার দেখে হেসে বললেন, আর আমরা ভয়ে মরি। সেটা অবশ্য ঠিক, দত্তদা বললেন। কিন্তু এ বেচারাই বা কি করবে? ও তো ইচ্ছে করে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে না, ঝামেলাই ওকে জড়িয়ে নেয়। কি বলো গোগল, ঠিক বলেছি? গোগল কোনো জবাব না দিয়ে সলজ্জ হাসল। বাবা জিজ্ঞেস করলেন, আর কদিন আছেন? ঠিক বুঝতে পারছি না আর কদিন থাকতে হবে। দত্তদা বললেন, যে জন্য আসা তার কোনো সুরাহা হবে বলে মনে হচ্ছে না। এই তো ভোরবেলা হেঁটে বেরিয়েছি, এখন আবার ফিরে যাব। লোকজন আসবে, ছোটোখাটো মিটিং রোজই চলছে। সন্ধ্যের দিকে খুবই বেরোতে ইচ্ছে করে, সেটাও হয়ে ওঠে না। আপনারা আসুন না আমার ওখানে। বাবা হঠাৎ কোনো জবাব দিতে পারলেন না। দত্তদা নিজেই বললেন, আপনি রিক্সা নিয়ে চলে আসুন, তারপর না হয় আমরাই আপনার ওখানে যাব। বাবা বললেন, আমি এবার গাড়ি নিয়ে এসেছি, জায়গাটা বলুন, আমি আপনাদের তুলে নিয়ে আমাদের আস্তানায় নিয়ে যাব। একটু গল্পগুজব করে কাটানো যাবে। চমৎকার, দত্তদা বললেন। তবে আজই আসুন। বাবা মায়ের দিকে তাকালেন। মা বললেন, আজ বিকেলে একটু জগন্নাথ দেবের মন্দিরে যাব। তাহলে কাল আসুন। দত্তদা মায়ের দিকে তাকিয়ে হেসে বললেন, আমার স্ত্রী একটু গল্প করে বাঁচবেন, বসকিও একজন বন্ধু পেয়ে যাবে। বাবা বললেন, ঠিক আছে দত্তদা, আমি আগামীকাল বিকেলে দিনের আলো থাকতে থাকতে গাড়ি নিয়ে আপনার ওখানে যাব। আপনাদের নিয়ে আমাদের গেস্ট হাউসে আসব, আপনারা তৈরি থাকবেন। অল রাইট, দত্তদা বললেন। এখন তাহলে চলি। মা মিসেস দত্তকে বললেন, আপনি আসবেন কিন্তু বসকিকে নিয়ে আসবেন। নিশ্চয়ই আসব, মিসেস দত্ত ঘাড় কাত করে বললেন। বসকির মুখে হাসি, কিন্তু ও যেন অবাক চোখে গোগলের দিকে তাকিয়েছিল। দত্তদা দুটো সাইকেল রিক্সা ডাকলেন, একটাতে নিজে চাপলেন, আর একটাতে মিসেস দত্ত আর বসকি। বাবা বললেন, আর একটু এগিয়ে যাই, তারপর সমুদ্রের ধার দিয়ে হেঁটে ফিরব। মা বাবাকে জিজ্ঞেস করলেন, তোমার এই দত্তদাটিকে কোনোদিন ভদ্রলোকের নাম শুনিনি তো? ভদ্রলোক হচ্ছেন কলকাতার গোয়েন্দা বিভাগের এক বড় কর্তা, বাবা বললেন। পুরো নাম হলো দ্বিজেন্দ্রলাল দত্ত। গোগল বলে উঠল, ও, ইনি সেই ডিএল দত্ত, খবরের কাগজে এর নাম অনেকবার দেখেছি। তবে আর কি, মা বললেন, তুমি একেবারে হাতে স্বর্গ পেয়ে গেলে। বাবা বললেন, আমাদের কোম্পানির 20 লাখ টাকার একটা রাহাজানির ঘটনা উনি তদন্ত করেছিলেন। অপরাধীরা ধরাও পড়েছিল। সে সময় আমার সাহায্যের খুব দরকার হয়েছিল ওর। তখন থেকেই ওর সঙ্গে আমার বেশ খাতির জমে উঠেছিল। আমি ওকে দত্তদা বলেই ডাকি। নিশ্চয়ই পুরীতে এসেছেন বিশেষ কোনো কাজে। বউ মেয়েকে নিয়ে আসাটা বোধহয় নেহাতি লোক দেখানো, অথচ কোনো হোটেলে ওঠেননি, এক নামকরা কোম্পানির গেস্ট হাউসে উঠেছেন। গোগল আর চুপ করে থাকতে পারল না, বলল, কিন্তু উনি যেভাবে ঘুরে বেড়াচ্ছেন সবাই তো ওকে দেখছে, জানাজানি হয়ে যাবে না? সেই জন্যই বোধহয় ফ্যামিলি নিয়ে এসেছেন, বাবা বললেন। যেন বেড়াতে এসেছেন। তাছাড়া আরও কোনো কারণ থাকতে পারে, সেসব আমরা জানব কি করে? গোগল জিজ্ঞেস করল, কেন এসেছেন সে কথা আমাদের বলবেন? বলতে পারেন, নাও বলতে পারেন। বাবা বললেন। দত্তদাকে তো আমি জিজ্ঞেস করতে পারবো না, জিজ্ঞেস করা উচিতও হবে না। মা গোগলকে ধমক দিলেন, ওসব নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? তুমি কোনো কথা বলবে না। গোগল কোনো কথা বলল না। ওর মনে কৌতূহল হচ্ছে বটে, তা বলে ডিএল দত্তের মতো মস্ত গোয়েন্দা অফিসারের সঙ্গে ও কথা বলবে কেমন করে? উনি নিজে যদি গোগলের সামনে কিছু বলেন,
তাহলে দারুণ ব্যাপার হবে, নতুন কোনো ঘটনা শোনা যাবে। মাথা ব্যথা তো আসলে সেটাই, এসব বিষয় কার না শুনতে ইচ্ছে করে। পুবের বাঁকের মুখ পর্যন্ত গিয়ে বাবা বললেন, এবার ফেরা যাক, নেমে গিয়ে সমুদ্রের ধার দিয়ে হাঁটব। গোগল আগেই রাস্তা থেকে বালিতে লাফ দিয়ে পড়ল। তখন আবার মনে হলো সেই লোকটার কথা, চোখে কালো চশমা, চাপ দাড়ি, মাথায় কালো নেপালি টুপি, নীল ট্রাউজার, নীল চাদরের তলায় গেরুয়া পাঞ্জাবি, পায়ে নীল রঙের মোজা, লালচে কেডস। দেখলেই কেমন সন্দেহ হয়, লোকটা ইচ্ছে করেই ওরকম সেজেছে। কোনো সাধারণ মানুষ পা থেকে মাথা পর্যন্ত ওরকম অদ্ভুত পোশাক পরে না। বাতিগ্রস্ত হলে অবশ্য আলাদা কথা। কলকাতার ঝানু গোয়েন্দা অফিসার ডিএল দত্ত ওই লোকটার খোঁজেই পুরীতে আসেননি তো? গেস্ট হাউস পর্যন্ত ফিরে আসার পথে সেই লোকটির দেখা পাওয়া গেল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের ধারে স্নানের লোকের ভিড় বাড়তে আরম্ভ করেছে, কিন্তু গোগলদের গেস্ট হাউসের সামনে একেবারে ফাঁকা। জলখাবার তৈরিই ছিল, দোতলায় আর উঠতে হলো না। নিচের ডাইনিং রুমে বসেই জলখাবারের পাট মিটল। বাবা মা চলে গেলেন দোতলায়। যাবার পথে বাবা গোগলকে বললেন, এখন 9:20, কাছে পিঠেই থেকো, আমরা 11টায় সমুদ্রে নাইতে যাব। গোগল ঘাড় কাত করে বলল, আচ্ছা। এ সময় হরিদাস ঘরে ঢুকল। তার দু হাতে দুটো বড় বড় নাইলনের রঙিন ব্যাগ। দুটো ব্যাগই বাজারের নানা জিনিসে ভর্তি। সে একবার খাবারের টেবিলের দিকে দেখল, তারপর গোগলকে জিজ্ঞেস করল, জল খাবার খাওয়া হয়ে গেছে খোকাবাবু? খোকাবাবু ডাক শুনতে গোগলের আজকাল আর ভালো লাগে না। এখন ও ক্লাস 8-এ পড়ে। এখনও কি ও খোকা আছে নাকি? অবশ্য হরিদাসের ওপর ওর রাগ হলো না। বলল, হ্যাঁ হয়ে গেছে, কিন্তু আমার নাম গোগল, খোকাবাবু নয়। তা কি আর জানি না। হরিদাস তার পানের ছোপ লাগা সবগুলো দাঁত দেখিয়ে হেসে বলল, তাহলে তোমাকে গোগলবাবু বলে ডাকবো। বাবু বলতে হবে কেন? গোগল বলল, আপনি তো আমার চেয়ে বড়। হরিদাস চোখ বুজে হাসল, তারপর চোখ খুলে বলল, তবু তোমাতে আমাতে তফাৎ আছে যে বাবা। ঠিক আছে, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে আমি গোগল বাবা বলেই ডাকবো। গোগল মাথা ঝাঁকিয়ে হেসে বলল, সেই ভালো। হরিদাস ভারী ব্যাগ দুটো নিয়ে খাবার ঘরের পেছনের দরজা দিয়ে চলে গেল। গোগলও সেই দিকেই গেল। গিয়ে দেখল পেছনের উঠোনে ড্রাইভার বৈজুদা আর পাচক রোদে দাঁড়িয়ে গল্প করছে। পাচক লোকটির নাম গৌরাঙ্গ। সেও হরিদাসের মতো ভালো মানুষ। সবচেয়ে বড় গুণ, তার হাতের রান্না খুব ভালো। হরিদাসকে দু হাতে ব্যাগ নিয়ে আসতে দেখেই গৌরাঙ্গ ছুটে এলো। দুজনেই গিয়ে রান্নাঘরে ঢুকল। বৈজনাথ এগিয়ে এসে জিজ্ঞেস করল, গোগল সমুদ্রে নাহাতে যাবে না? গোগল বলল, যাব, বাবা বলেছেন 11টার সময় যাবেন। রান্নাঘরের ভেতর থেকে তখন হরিদা আর গৌরাঙ্গর ওড়িয়া ভাষায় কথা ভেসে আসছিল। গোগল ওড়িয়া ভাষা বুঝতে পারে না। ও রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বৈজনাথও এলো সেদিকেই। হরিদাস ব্যাগ থেকে তরি তরকারি মাছ ইত্যাদি বের করতে ব্যস্ত। গৌরাঙ্গ জ্বলন্ত উনুনে চায়ের কেটলি বসিয়েছে। রান্নাঘরের পশ্চিমের খোলা জানলা দিয়ে সেই পুরো বাড়িটা দেখা যাচ্ছে। হরিদাস হেসে জিজ্ঞেস করল, কি গোগল বাবা, বাজারের সওদা দেখতে এলে? না। গোগল মাথা নেড়ে বলল, আমি ওই ভুতুড়ে বাড়িটা দেখছি। হরিদাস জানলার দিকে মুখ তুলে বাড়িটা দেখে বলল, কে বললে তোমাকে ওটা ভুতুড়ে বাড়ি? গোগল গতকাল বিকেলে সে সন্ন্যাসীর কথা বলল। হরিদাস হেসে মাথা ঝাঁকিয়ে বলল, বুঝেছি, হরিদাস আশ্রমের গোরা বাবাজির সঙ্গে তোমার দেখা হয়েছিল। তা উনি যখন বলেছেন তখন ও বাড়িতে হয়তো সত্যি ভূত আছে। আমি কোনোদিন চোখে দেখিনি, তবে শুনেছি আছে। বৈজনাথ খৈনি টিপতে টিপতে কথা শুনছিল আর মাঝে মাঝে জানলা দিয়ে বাড়িটা দেখছিল। গৌরাঙ্গ চা করতে করতে বেশ জোর দিয়ে বলল,
আমি দেখেছি ও বাড়িটায় ভূত আছে। কি রকম দেখতে? গোগল জিজ্ঞেস করলো। গৌরাঙ্গ মাথা নেড়ে বলল, দেখতে যে কি রকম তা বলতে পারবো না। আমি ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখেছি, চিরিক চিরিক বাতি জ্বলে উঠতে দেখেছি, হাসির শব্দও শুনেছি। কখন? গোগল আবার জিজ্ঞেস করলো। গৌরাঙ্গ গেলাসে চা ঢেলে হরিদাসকে দিয়ে বলল, রাত্রে, দিনের বেলা কিছুই দেখা যায় না। তোরা সবাই দেখতে পাস, আমি শুধু পাই না। হরিদাস মুখ ভারী করে বলল। গৌরাঙ্গ বলল, তুমি কি করে পাবে? তুমি তো তখন নিজেই। বলেই হঠাৎ চুপ করে গেল, মুখটাও ফিরিয়ে নিল। হরিদাস বিরক্ত চোখে একবার গৌরাঙ্গকে দেখে চায়ের গেলাস তুলে চুমুক দিল। গোগল অবাক চোখে বৈজনাথের দিকে তাকালো। সেও গোগলের দিকে তাকিয়েছিল। দুজনেই বুঝল গৌরাঙ্গ কিছু একটা কথা চেপে গেল। গোগলের ইচ্ছে থাকা সত্ত্বেও গৌরাঙ্গকে কিছু জিজ্ঞেস করতে পারল না। বৈজনাথ বলল, রাম নাম জপ করলে ভূত কিছুই করতে পারে না। রাম নাম শুনলেই ওরা বিলকুল পালিয়ে যায়। চলো বৈজুদা, বাড়িটাকে কাছ থেকে দেখে আসি, গোগল বলল। বৈজনাথ মুখের ভিতর খৈনি গুজে দিয়ে মাথা ঝাঁকিয়ে যাবার ইশারা করল। হরিদাস কিছু বলতে চেষ্টা করল, কিন্তু বলল না। গোগল আর বৈজনাথ বেরিয়ে গেল। গেস্ট হাউস থেকে হাঁটতে হাঁটতে দুজনে বাড়িটার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাড়িটার চারপাশে একটাও গাছপালা নেই। নিচু পাঁচিলের মাথা কোথাও বালি ফুঁড়ে একটু আধটু দেখা যায়। গেট ছিল কিনা বোঝা যায় না। সমুদ্রের দিকের একতলা দোতলা সব দরজা জানলাই বন্ধ। কেবল দোতলায় একটা জানলার পাল্লা অর্ধেক খোলা। ভেতরটা অন্ধকার, যেন বাড়িটা একটা চোখ মেলে অপলক সমুদ্রের দিকে তাকিয়ে আছে। গোগল বাড়িটার চারপাশে একবার টহল দিল। তখনই বাড়িটার পেছনে বেশ খানিকটা দূরে একটু নিচের দিকে গাছপালা ঘেরা খড় ছাওয়া মাটির বাড়ি দেখা গেল। ওটাই বোধহয় হরিদাস আশ্রম। গোড়া বাবাজি ওখানে থাকেন, কিন্তু গোগল এখন আশ্রমে যাবে না। ও বৈজনাথের সঙ্গে বাড়িটার চারদিকে টহল দিতে দিতে দেখতে পেল ওপরের কয়েকটি জানলা একটু আদ্র খোলা থাকলেও নিচের একটা দরজা জানলাও খোলা নেই। ভূতগুলো তাহলে বাড়ির ভেতরে যাতায়াত করে কেমন করে? নাকি ভূতেরা সব ভেতরেই থাকে? গোড়া বাবাজিকে সেটা জিজ্ঞেস করা হয়নি। তবে রাত্রে ছাড়া ভূতেদের দেখা পাওয়া যায় না, এ কথা গোড়া বাবাজি বলেছেন। জেগে থাকলে গোগলও নাকি দেখতে পাবে। গৌরাঙ্গ বলেছে দিনের বেলা কিছুই দেখা যায় না, কিন্তু রাত্রে উঠে গোগলের ভূত দেখার কোনো আশা নেই। গোগল আর একবার বাড়িটার চারপাশে টহল দেওয়ার জন্য পা বাড়ালো। বৈজনাথ তখনই একটা দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখেছ গোগল, দরজাটার নিচে কতকগুলো ইট চাপা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাল্লা দুটো অন্দরের দিকে নেই, বাইরের দিকে চেপে দিয়ে ইট সাজিয়ে আটকে রেখেছে। গোগল দেখেই বুঝল বৈজুদা ভুল কিছু বলেনি। দরজার কোনো চৌকাঠ নেই, থাকলেও বোধহয় ভেতর দিকে আছে। যে কোনো দরজা জানলার পাল্লা বাইরের দিকে থাকলে তার চৌকাঠ ফ্রেম সব ভিতরের দিকে থাকে। গোগল জিজ্ঞেস করল, ইটগুলো সরিয়ে দেখবে নাকি দরজাটা খোলা যায় কিনা? বৈজনাথ সমুদ্র আর চারপাশে একবার দেখল, বলল, তা দেখা যেতে পারে, এখন তো দিনের বেলা। গৌরাঙ্গ বলছিল রাত্রেই ভূত দেখা যায়। তাহলেও রাম নামটা করতেই হবে গোগল, তুমিও করো, আমিও করি। বৈজুদার মতো একজন শহুরে আদব কায়দা জানা চটপটের ড্রাইভারও যে ভূতের কথায় সত্যি রাম নাম জপবে, গোগল বিশ্বাস করতে পারেনি। জিজ্ঞেস করল, চেঁচিয়ে করব না মনে মনে করব? মনে মনে করলেই হবে, বৈজনাথ বলল। রাম নাম করলেই হলো। আমিও মনে মনে করছি, এসো। গোগলের মাথায় রাম নাম মোটেই নেই। ওর এখন একমাত্র দমবন্ধ চিন্তা দরজাটা খোলে কিনা। বৈজনাথের সঙ্গে দরজার কাছে এগিয়ে গেল। বৈজনাথ নিচু হয়ে থান ইটগুলো তুলে পাশে বালির ওপর ফেলে দিল। তারপর গুঙানির মতো শব্দ করে
আস্তে আস্তে দরজার একটা পাল্লা খুলে গেল। ভেতরে অন্ধকার। দরজার সামনে ঘরের পুরনো পাথরের মেঝেটুকু দেখে বেশ পরিষ্কার মনে হলো। গোগল বলল, তুমি ঠিকই ধরেছ বৈজুদা, ইটগুলো সাজিয়ে দরজাটা বাইরে থেকে চেপে দিয়েছে। তার মানে ভূতেরা তাহলে বাইরে থেকে দরজা দিয়ে রাত্রে ঢোকে। ভূতের আবার ঢোকবার দরজা লাগে নাকি? বৈজনাথ অবাক হয়ে বলল, ওরা তো হাওয়ার সঙ্গে মিশে থাকে, হাওয়াতেই চলাফেরা করে, ওরা দরজা দিয়ে ঢুকবে কেন? গোগল জিজ্ঞেস করল, তাহলে তুমি বলছো এটা মানুষের কাজ? বৈজনাথ ধাঁধায় পড়ে গেল, চট করে কোনো জবাব দিতে পারল না। আর গোগলের মনে পড়ে গেল গোড়া বাবাজি সেই রহস্যের হাসি মাখা মুখ। বলেছিলেন এ বাড়ির ভূতদের তিনি মানুষের চেহারাতেই দেখেছেন। বৈজনাথের কোনো জবাব না পেয়ে গোগল তার মুখের দিকে তাকালো। বৈজনাথের ধাঁধা তখনও কাটেনি। গোগল বলল, বৈজুদা চলো ভেতরে ঢুকে সব দেখে আসি। আন্ধারে যাবে? বৈজনাথের মতো একজন শক্ত মানুষের চোখ জোড়া ভয়ে বড় হয়ে উঠল। সে গোগলের হাত ধরে কয়েক পা সরে এলো। মাথা নেড়ে বলল, গোগল, এটা ঠিক হবে না। ভিতরে কি আছে না আছে আমরা কিছুই জানি না। কি থেকে কি ঘটে যাবে বলা যায় না। বাংলাতেই একটা কথা আছে, খুঁচিয়ে ঘা করতে নেই। যা দেখবার তা বাইরে থেকেই দেখো। গোগলের কৌতূহল এখন তুঙ্গে। ও অসহিষ্ণু হয়ে বলল, বাইরে থেকে কি দেখব? বাইরে থেকে যা দেখার তা তো দেখেইছি। কিছু যদি দেখতেই হয় তাহলে ভেতরেই দেখতে হবে। তোমার ঘড়িতে কটা বেজেছে বৈজুদা? বৈজনাথ হাতের ঘড়ি দেখে বলল, 5:10। কেন বলো তো? তার মানে হাতে এখনো প্রায় 1 ঘন্টা সময় আছে। গোগলকে 11টার সময় বাবা মায়ের সঙ্গে সমুদ্রে স্নান করতে যেতে হবে। ও একবার দোতলার দিকে তাকালো, তারপর আশেপাশে মুখ ফিরিয়ে দেখল। এগিয়ে এসে দরজার আর একটা পাল্লা টেনে খুলে দিল। ভেতরে তেমনই অন্ধকার। কেবল পাথরের পুরনো অথচ পরিষ্কার মেঝের আরও খানিকটা অংশ দেখা গেল। বৈজনাথ প্রায় ধমকেই বলল, কি করছো তুমি গোগল? বৈজুদা, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। গোগল পেছন ফিরে বলল, আমি চট করে ভেতরটা একবার দেখে আসি। যদি কোনো বিপদে পড়ি চিৎকার করব, আর তা যদি না পারি 10 মিনিট দেখে তুমি সবাইকে খবর দেবে। বৈজনাথ ভয়ে আর রাগে চিৎকার করে বলল, খুব খারাপ হচ্ছে গোগল, আমি এক্ষুনি সাহেবকে ডেকে নিয়ে আসছি। গোগল ততক্ষণে ভেতরে ঢুকে পড়েছে। সমুদ্রের গর্জন ওর কানে আসছে না। যত বীরপুরুষই হোক, ভয়ে আর উত্তেজনায় ওর বুকের ঢিপ ঢিপ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না। ঘরের মধ্যে ঢুকে অন্ধকারে ও প্রথমে কিছুই দেখতে পেল না। পেছনে খোলা দরজার আলো। আস্তে আস্তে অন্ধকার হালকা হয়ে এলো। গোগল ওর ডাইনে বাঁয়ে দুটো খোলা দরজা দেখতে পেল। বাঁয়ের দরজায় ঢুকে দেখল একটা বড় ঘর, মাঝখানে একটা গোল টেবিল। টেবিলটা ঘিরে কয়েকটা ভাঙাচোরা চেয়ার। গোগল এগিয়ে গিয়ে টেবিলে হাত দিল। শ্বেত পাথরের টেবিল, ফাটা আর কয়েক জায়গায় ভাঙা। 3 দিকের দেওয়ালে রয়েছে বেশ কয়েকটা দেওয়াল আলমারি। কোনোটারই পাল্লা নেই। কোনো কোনো আলমারিতে 2-4টে বই রয়েছে। তার মানে আলমারিগুলো এক সময় বই ভর্তি ছিল। এক ঘরে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। গোগল বেরিয়ে এসে ডাইনের ঘরে গেল। সেখানে একটা ভাঙা খাট ছাড়া কিছু নেই। এ ঘর ও ঘর করে বেশ কয়েকটা ঘর ঘোরা হয়ে গেল। একেবারে পেছন দিকে রান্নাঘর, ভাড়ার ঘর, স্নানের ঘর আর একটা শৌচাগার। গোগল নিচের তলায় কতগুলো ঘর যে দেখল, তাড়াহুড়োয় আর উত্তেজনায় হিসেব রাখতে পারল না। পিছন দিকে এসেই পেয়ে গেল দোতলায় ওঠার সিঁড়ি। উঠে গেল তত্তর করে। দোতলায় উঠে গোগল অবাক। দোতলায় আলো বেশি। যে ঘরে যায় প্রত্যেকটা ঘরই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 2টো ঘরের খাট ভাঙা হলেও বিছানা তেমন নোংরা নয়। দেওয়াল আলমারিতে নানা রকম বোতল, গেলাস। পুরনো টেবিল চেয়ার রয়েছে কোনো ঘরে, আর জলের কুজো। এসবই কি ভূতেরা ব্যবহার করে? দোতলার সামনের দিকের ঘরটা 1 তলার মতোই বড়।
কিন্তু ভাঙা ফাটা শ্বেতপাথরের গোল টেবিল নেই, আছে শুধু একটা খাট। পূব দিকের খোলা জানলার কাছে খাটটায় কোনো বিছানা নেই, কিন্তু খাটের ওপর ওগুলো কি? গোগল এগিয়ে গেল, আর তৎক্ষণাৎ ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। কালো রঙের নেপালি টুপি, কালো চশমা, কালো নকল চাপদাড়ি। ওগুলোর পাশেই রয়েছে ভাঁজ করা নীল চাদর। সমুদ্রের ধারে সেই লোকটার চেহারা চোখের সামনে ভেসে উঠল। তখনই সন্দেহ হয়েছিল লোকটা ইচ্ছে করে ওরকম সেজেছে, কিন্তু চাপদাড়িও যে নকল সেটা ওর মাথায় আসেনি। লোকটা কি তাহলে এই ভুতুড়ে বাড়িতে থাকে? এই টুপি, চশমা, দাড়ি, চাদর সবই যে সেই লোকটার, তাতে কোনো সন্দেহ নেই। গোগলের বুদ্ধি গুলিয়ে যাচ্ছে, ও ঘামতে শুরু করেছে। এমন সময় দোতলারই কোনো ঘরে দড়াম করে একটা জোর শব্দ হলো। এই ঘরটাও যেন কেঁপে উঠল। গোগল মুহূর্তেই সিঁড়ির খোঁজে পেছন দিকে ছুটল। কেমন একটা ভয় হলো, ও কোনো ঘরে আটকা পড়ে যাবে। কিন্তু আটকা পড়তে হলো না। ও নিচে এসে যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিয়েই বেরিয়ে এলো। দেখল বৈজনাথ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। ডান হাত দিয়ে বাঁ হাতটা তুলে ধরে কবজির ঘড়ি দেখছে, আর পোড়া বাড়ির দোতলার দিকে তাকাচ্ছে। গোগল হাঁপাতে হাঁপাতে বৈজনাথের কাছে এসে জিজ্ঞেস করল, কত মিনিট হয়েছে বৈজুদা? 7 মিনিট হয়ে গেছে। বৈজনাথ অবাক চোখে গোগলের মুখের দিকে তাকালো, বলল, তোমার মুখ বিলকুল লাল হয়ে গেছে। বহুত ভয়ও পেয়েছো মনে হচ্ছে। ওদের দেখতে পেয়েছো? গোগল জবাব দেবার আগেই সেই সন্ন্যাসীর গলা শোনা গেল, জয় গুরু, জয় গুরু। গোগল আর বৈজনাথ দুজনেই চমকে মুখ ফিরিয়ে দেখল। সন্ন্যাসী বাড়িটার পিছন দিক থেকে এগিয়ে এলেন। গোগলের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলেন, কি গোগল, যাদের বাড়ি ঢুকেছিলে তাদের কারো দেখা পেলে? আপনি কি করে জানলেন আমি বাড়ির মধ্যে ঢুকেছিলাম? গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল। সন্ন্যাসী হা হা করে হাসলেন, বললেন, সেটাই যদি না জানবো তাহলে আর এখানে আছি কি করতে? আশ্রমের দিক থেকে আস্তে আস্তে এ বাড়ি দোতলার পশ্চিমের খোলা জানলায় তোমাকে স্পষ্ট দেখতে পেয়েছি। বলো, ভুল দেখেছি? গোগল শুধু অবাক হলো না, বোকা বনে গিয়ে ঘাড় নেড়ে বলল, না, আপনি ঠিক দেখেছেন। আপনার নাম কি গোরা বাবাজি? না। সন্ন্যাসী বললেন, গোরা বাবাজি হরিদাস আশ্রমের অনেক পুরনো সেবক। আমি বেশি দিন আসিনি। আমাকে সবাই কান্ত বাবাজি বলে। তা আমার কথার জবাব তো দিলে না। বাড়ির ভেতর যাদের খোঁজে গেছলে তাদের কাউকে দেখতে পেলে? গোগল মাথা নেড়ে বলল, না, তবে। গোগলকে চুপ করে যেতে দেখে কান্ত বাবাজি ঘাড় ঝাঁকিয়ে হাসলেন, বললেন, তাহলে বোধহয় তাদের কিছু চিহ্ন দেখেছ? তা দেখেছি। গোগল বলবে না ভেবেও একটু ঢেকে বলল, কিন্তু আমি যা দেখেছি তা ভূতের কোনো চিহ্ন নয়, একটা মানুষেরই চিহ্ন আমি দেখেছি। কান্ত বাবাজি হেসে দুহাত নাড়িয়ে বললেন, আমি তো তোমাকে কালই বলেছি এ বাড়ির ভূতেরা দেখতে সব মানুষের মতোই। তবে তুমি যা দেখেছো তা যে মানুষেরই চিহ্ন তা জানলে কি করে? সেই মানুষটাকে আমি আজ সকালেই সমুদ্রের ধারে দেখেছি। গোগল বেশ জোর দিয়েই বলল। কান্ত বাবাজি চোখ ঘুরিয়ে হেসে বললেন, তাহলেই দেখো আমি মিথ্যে কিছু বলিনি। যে মানুষকে তুমি সমুদ্রের ধারে দেখেছো, আবার তারই চিহ্ন দেখেছো এ বাড়িতে। এখন যা বুঝবার তুমিই বুঝে নাও। আমি চলি, আবার দেখা হবে। কান্ত বাবাজি হাত নাড়তে নাড়তেই সমুদ্রের ধারের দিকে চলে গেলেন। গোগল এখন ভালোভাবে দেখল, কান্ত বাবাজি বেশ লম্বা, দেখলেই মনে হয় ব্যায়াম করা শক্তপোক্ত চেহারা। বৈজনাথ বলল, আমার তো কিছুই মালুম হলো না গোগল, তুমি অন্দরে কি দেখলে? কিছু দেখতে পাইনি বৈজুদা, গোগল বলল। একটাও ভূতের দেখা পাইনি, বরং মানুষের কিছু চিহ্ন দেখেছি। কিন্তু খবরদার, আমি যে বাড়িটার মধ্যে ঢুকেছিলাম সে কথা বাবা মাকে একদম বলবে না। শুনছিলেন শ্রী সমরেশ বসুর লেখা ভুল বাড়িতে ঢুকের প্রথম পর্ব। কেমন লাগছে গল্পটা জানাতে ভুলবেন না।
আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।